সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ টক ফেসবুক পেজ থেকে। দর্শক, আজকে আমরা এসেছি ড্রিম ফার্টিলিটি কেয়ারে, যেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বরাবরই চিকিৎসা দিয়ে যাচ্ছেন বন্ধ্যত্ব নিয়ে। তার ব্যাপারে জানার আগে একটু বলে নিচ্ছি যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাসিকের সময় তলপেটের ব্যথা এবং সেই সাথে সাদাস্রাব। তবে তার আগে আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যিনি কথা বলবেন তার ব্যাপারে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি আমাদের সাথে যিনি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি হচ্ছেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, ল্যাপারোস্কোপিক ও হিস্টোস্কোপিক সার্জন ডাক্তার আনুকা রায়, যিনি চিফ কনসালটেন্ট হিসেবে ড্রিম ফার্টিলিটি কেয়ারে কর্মরত রয়েছেন। দর্শক, ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত আজকের যে অনুষ্ঠানটিতে আমরা সবসময় কিন্তু কথা বলেছিলাম ম্যাডামের সাথে বন্ধ্যত্ব নিয়ে, কিন্তু বন্ধ্যত্ব ছাড়াও আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু মহিলারা নানা সময় কিন্তু নানা অসুবিধা ফেস করে থাকেন। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে কাজ করা হচ্ছে প্রতিনিয়তই। আমি আমাদের সাথে ম্যাডাম আছেন, তাকে পরিচয় করে দিয়েছি। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে। ধন্যবাদ মলি, তোমাকে এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করার জন্য। ম্যাডাম, আমরা যেহেতু অলরেডি বলছিলাম যে আমরা শুধুমাত্র বন্ধ্যত্ব নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে না, এখানে মহিলাদের নানাবিধ সমস্যা নিয়ে কিন্তু আপনার কাছে আসছে। তো সেই জায়গা থেকে যদি আসি যে এই যে তলপেটের ব্যথা বা এই যে সাদাস্রাব, আমরা সাদাস্রাবটাতে একটু পরে আসবো, প্রথমে তলপেটের ব্যথাটা নিয়ে কথা বলি। এই যে ডাক্তারের কাছে গেলেই বলছে যেটাকে ডিসমেনোরিয়া, যদিও আমরা ডাক্তার হিসেবে হয়তো বা টার্মটির সাথে পরিচিত, কিন্তু যারা সাধারণ দর্শক শ্রোতা আমাদের দেখছেন তাদের জন্য যদি একটু বলে যে ডিসমেনোরিয়াটা আসলে কি বলে। আচ্ছা, আমাদের এই যে ড্রিম ফার্টিলিটি কেয়ারে মেইনলি আমরা কিন্তু বন্ধ্যত্বের চিকিৎসা করে থাকি, কিন্তু আমরা যে এই ডেইলি প্র্যাকটিসে অধিকাংশ সময় দেখা যায় 90% পেশেন্টই কিন্তু আসে বলে যে আমাদের তলপেটে ব্যথা করে মাসিকের সময়। এটার জন্য আমি এই টপিকসটা সাধারণত আলোচনা করছি আজকে। মাসিকের সময় কিন্তু আমাদের ফিমেলদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ব্যথা হয় এবং এটা স্বাভাবিক। কিন্তু কখন আমরা এটাকে অস্বাভাবিক বলবো? যখন এটা দীর্ঘস্থায়ী হয় এবং এটা আমাদের ডেইলি লাইফে যদি হ্যাম্পার হয়, হ্যাঁ, তখন কিন্তু অবশ্যই ডক্টরের কনসালটেশনে যেতে হবে। এই মাসিকের সময় ব্যথাটা আমরা যে কষ্ট পাই, এটা এটা কিন্তু আমাদের জীবনকে যখন থামিয়ে দেয় তখন কিন্তু এটা স্বাভাবিক থাকে না, তখন এটা অস্বাভাবিক হয়ে যায়। যেমন অনেকে দেখা যায় যে স্কুল কলেজে যেতে পারছে না, বা তার যে রেগুলার কাজগুলো করছে বা কেউ অফিস আদালতে যাচ্ছে সেগুলো যদি না যায় বা যেতে পারে না, এমন ধরনের সিচুয়েশন হয়, তাহলে কিন্তু আসলে তাহলে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। আমি বলতে চাচ্ছি যে এই যে ডিসমেনোরিয়া, এটা কিন্তু একটা আমরা ক্লাসিফাই করে বলি যে কখন আমরা এটাকে স্বাভাবিক বলবো এবং কখন আমরা এটাকে অস্বাভাবিক বলবো। এটা কিন্তু প্রাইমারি আছে আবার সেকেন্ডারিও আছে। প্রাইমারি ডিসমেনোরিয়া সাধারণত কম বয়সী মেয়েদের হয় এবং মাসিক শুরু সাধারণত 6 থেকে 12 মাসের মধ্যে স্টার্ট হয়। এবং এখানে এটা কিন্তু কোনো রোগ থাকে না, জাস্ট হরমোনাল ইমব্যালেন্স বা প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটা হরমোন যে আছে, এটা তৈরি হওয়ার জন্য বেশি তৈরি হয় দেখে সাধারণত এই ডিসমেনোরিয়াটা হয়। তখন জরায়ুটা বেশি সংকুচিত হয় এবং তখন রক্ত সাপ্লাইও ব্লাড সাপ্লাইটা জরায়ুতে কমে যায়, যার কারণে এই ডিসমেনোরিয়াটা হয়ে থাকে। সুতরাং এখানে কিন্তু কোনো রোগ না, এটা একটা হরমোনজনিত সমস্যা এবং বয়স বাড়ার সাথে সাথে এটা ঠিক হয়ে যায়। এই জন্য প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে কিন্তু আমরা খুব বেশি ওয়ারিড না। হ্যাঁ, ওয়ারিড কখন? যখন সেটা অস্বাভাবিক হয়ে যায়, সেটাকে আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি এবং এটার সাথে কিন্তু অনেকগুলা রোগ ইন্ডিকেট করে, যার কারণে ডিসমেনোরিয়া হয়ে থাকে। এই জায়গাতে ম্যাডাম একটা প্রশ্ন থাকছে যে আমরা যখন ডিসমেনোরিয়ার পেশেন্ট আসলো, আমরা যখন প্রাইমারি হিসেবে তাদেরকে আখ্যায়িত করলাম যারা প্রাইমারি ডিসমেনোরিয়া, সেক্ষেত্রে কি আমরা শুধুমাত্র ব্যথার ওষুধ দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করি কিনা বা আরো অন্য কিছু করি কিনা? আচ্ছা, প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সাধারণত যে একটু লাইফস্টাইল মডিফিকেশন, একটু পেইন ক্লিয়ার, তারপর হচ্ছে একটু হট ওয়াটার ব্যাগ, হ্যাঁ, এই স্বাভাবিকভাবেই যদি আমরা কিছু ম্যানেজমেন্ট নিয়ে থাকি, একটু সাউন্ড স্লিপ, অ্যাংজাইটি বা স্ট্রেসটা রিমুভ করা, হ্যাঁ, একটু রেগুলার এক্সারসাইজ করা, কিছুটা কমে আসে, সিম্পটমটা কিছুটা কমে যায়। হ্যাঁ, এটা কিন্তু খুবই স্বাভাবিক। প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। ঠিক এই জায়গাতে ম্যাডাম আপনি যেহেতু আবার আমাদের সাথে এটাও শেয়ার করছিলেন যে সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা কিন্তু একটা অনেক সময় অনেকগুলো ডিজিজের কারণ হতে পারে। তো সেক্ষেত্রে যখন এই ধরনের প্রবলেমগুলো নিয়ে মেয়েরা আসছে বা মহিলারা আসছে, তখন আমরা কি ধরনের ইনভেস্টিগেশনগুলো তাকে সাজেস্ট করে থাকি? যদি আমরা তার হিস্ট্রি থেকে মনে করি যে তার সেকেন্ডারি ডিসমেনোরিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে, তখন আমরা ইনভেস্টিগেশনগুলো কি দিয়ে থাকি সাধারণত? আচ্ছা, এর আগে আমি একটু বলে নিই যে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কিন্তু অনেকগুলো সিমটম থাকে। হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় যে
হঠাৎ করে ব্যথা শুরু হলো, মানে এই 25-30 বছর পর্যন্ত মাসিকের সময় ব্যথা নাই, বাট হঠাৎ করে ব্যথা শুরু হলো। সেটা ব্যথাটা কেমন, মাসিকের 7 থেকে 10 দিন আগেও হতে পারে ব্যথাটা। হ্যাঁ, আবার দেখা যায় যে মাসিকের সময় প্রচন্ড ব্যথা এবং চাকা চাকা রক্ত যাচ্ছে বা অনেক ব্লিডিং হচ্ছে, অনেক ব্যথা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে মাসিকটা সেরে গেল কিন্তু ব্যথাটা থেকে গেল, মানে দীর্ঘস্থায়ী ব্যথা। একটা আরেকটা হচ্ছে পেইন ক্লিয়ার খাচ্ছে, মানে কোনো ওষুধেই কাজ হচ্ছে না। হ্যাঁ, ডে বাই ডে এটা বেড়েই যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে তলপেট ব্যথার সাথে সাদা স্রাবও যুক্ত, প্লাস হচ্ছে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, অনেক সময় জ্বর থাকে। হ্যাঁ, ইনফেকশন হলে যে ধরনের ব্যাপারগুলো হয় যেরকম হয়। আবার আরেকটা দেখা যায় যে বড় সমস্যা অনেকে নিয়ে আসে যে এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া, হ্যাঁ, এটার সাথে অনেকের ইনফার্টিলিটি রিলেটেড। হ্যাঁ, এটাও কিন্তু আমরা দেখি তখন যে অ্যাডেনোমায়োসিস থাকে, ফাইব্রয়েড ইউটারাস থাকে, পলিপ থাকে, পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকে, এইগুলা কিন্তু এর সাথে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার সাথে রিলেটেড। অনেক ধন্যবাদ ম্যাডাম। এখন যদি এরকম হয় যে কারো মানে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার মানে সাইম্পটমস গুলো আছে, তো সেক্ষেত্রে আমরা কি তাকে আলট্রাসোনোগ্রাম বা এই ধরনের করতে বলি কি? আমরা ফার্স্টে কোনো কাপল আসলে বা কোনো পেশেন্ট যদি আসে, ফার্স্টে কিন্তু আমরা মানে হিস্ট্রিটা নিয়ে ফেলি এবং আমরা যে ফিজিক্যাল এক্সামিনেশনটা করি, এখান থেকে অনেক কিছুই কিন্তু আইডেন্টিফাই হয়ে যায়। 90% রোগী কিন্তু আমরা এখান থেকে বুঝে ফেলি যে কোন ধরনের ডিসমেনোরিয়া কি হতে পারে, কি চিকিৎসা হবে। হ্যাঁ, ফার্স্টেই আমরা হিস্ট্রিটা নিই, কারণ হচ্ছে আমরা ডিসমেনোরিয়া যেটা বলছি যে ব্যথার প্যাটার্নটা কেমন হবে, মানে বয়স কত, এইগুলো যদি আমরা আইডেন্টিফাই করি এবং এর সাথে ব্লিডিং রিলেটেড কিনা, সবকিছু কিন্তু আইডেন্টিফাই হয়ে যায়। কারণ হচ্ছে ডিসমেনোরিয়ার কয়েকটা কারণ আছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, কারণ রোগের কারণেই কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা হচ্ছে। সো এখানে আমাদের হিস্ট্রি আর ফিজিক্যাল এক্সামিনেশনটা আমরা ফার্স্টে প্রেফার করি, দেন আমরা কিছু টেস্ট করি, যেমন হচ্ছে ব্লাডের টেস্ট, সিবিসি, সিআরপি এগুলো করি, এবং মেইনলি আমরা যেটা করি ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি। এখান থেকে কিন্তু আমাদের 90% বের হয়ে আসে। যেমন যদি অ্যাডেনোমায়োসিস থাকে বের হয়ে আসে, এন্ডোমেট্রোসিস থাকে, চকলেট সিস থাকতে পারে, তারপর হচ্ছে পেলভিক ইনফেকশনও বোঝা যায়, ফাইব্রয়েডও বোঝা যায় এখানে, বা ইনফেক্টেড যে পলি থাকে। ম্যাডাম একটু ডিনাই করতে চায়, মানে যেটা টিভিএস বা এই ধরনের এগুলো করতে চায় না, তারা দেখা যায় যে আরেকজন ডক্টর কাছে তখন চলে যায়। তো এই জায়গাতে আমরা একটু কাউন্সিলিং করি কিনা, যেটা করলে তোমার এগুলো বের হয়ে আসবে বা আপনার এই সুবিধাগুলো হবে, বা এগুলো কোনো আপনার কোন রোগ আছে কিনা সেটা কিন্তু বের হয়ে আসবে, সেরকম কি আমরা তাকে বুঝাই কিনা? হ্যাঁ, আমরা তখন সেকেন্ডারি ডিসমেনোরিয়া হলে বলে দিই যে এটার কারণে মানে ফার্টিলিটিটাও কিন্তু এর সাথে রিলেটেড সেকেন্ডারি ডিসমেনোরিয়া, কারণ ফাইব্রয়েড, পলিপ, পিআইডি, অ্যাডেনোমায়োসিস এগুলা কিন্তু ইনফার্টিলিটির একটা কজ। হ্যাঁ, এগুলার কারণে যদি সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে, সুতরাং আমরা যদি টিভিএস বা কিছু টুকটাক অল্প একটু পরীক্ষা করি, অল্প কিছু, তাহলে কিন্তু কজটা আইডেন্টিফাই হয়ে যায়। আইডেন্টিফাই হয়ে গেলে আমরা অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী ট্রিটমেন্টটা করলে কিন্তু ফার্টিলিটিও সম্ভব, প্লাস হচ্ছে আমাদের সিমটম, মানে আমাদের তো আগে লাইফটা মানে বেটার করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এটা সম্ভব হয়ে যায় ইজিলি। অনেক ধন্যবাদ ম্যাডাম। যেহেতু আমরা একটা কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে জানলাম, সেটা হচ্ছে যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া যখন হচ্ছে তখন কিন্তু অনেকগুলো রোগের কারণ হিসেবে সেটা থাকছে। তো এই জায়গাটাতে আমাদের আসলে গুরুত্ব দিতে হবে যে তখন ডক্টর শরণাপন্ন হওয়ার পর ডক্টর যদি এটা মনে করেন যে না তার সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিছু ডিজিজের জন্য হচ্ছে এবং তাকে টিভিএস বা আলট্রাসোনোগ্রাম দেওয়া হচ্ছে, সেটা ডিনাই না করে আমরা কিন্তু করে নিলে অ্যাটলিস্ট আমরা যত আর্লি ডায়াগনোসিস করবো তত আর্লি কিন্তু ট্রিটমেন্ট নিতে পারবো। যেহেতু আমাদের আজকে বিষয়টিতে আমরা ঋতুস্রাবটাও রেখেছিলাম, সেই জায়গা থেকে একটু ম্যাডামের কাছে আসছি যে সাদা স্রাবের যে মানে ঋতুস্রাবের সাথে আবার দেখা যায় অনেক সময় মায়েদের কমপ্লেন থাকে যে লম্বা সময় ধরে আমার মেয়ের সাদা স্রাব হচ্ছে, ওজনটা কমে যাচ্ছে, সব সময় এটা থাকছে, কখনোই কোনোভাবে ভালো হচ্ছে না। এইটাও কি একটা কোনো রোগের কারণ হতে পারে কিনা, বা এটার জন্য কি ডক্টরের কাছে যেতে হবে কিনা? আমি ফার্স্টেই বলবো যে সাদা স্রাব যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের মেয়েদের একটা শরীরের স্বাভাবিক অংশ হতে পারে। স্বাভাবিক সাদা স্রাব আমরা কখন বলবো? যখন সেটা অল্প পরিমাণে থাকবে এবং সাদা বা স্বচ্ছ থাকবে, কোনো গন্ধ থাকবে না, সাথে কোনো জ্বালা পোড়া, চুলকানি কিছুই থাকবে না, এটাকে আমরা স্বাভাবিক হিসেবে আখ্যায়িত করব। বাট এটা যদি আমাদের অতিরিক্ত যায়, গন্ধযুক্ত হয় এবং আমাদের ডে টু ডে লাইফ যেটা বা আমাদের স্বাভাবিক যে মানে কাজকর্মকে হ্যাম্পার করে, তখন কিন্তু সেটা স্বাভাবিক থাকে না, তখন সেটা অস্বাভাবিক হয়ে যায়, তখন ডক্টরের শরণাপন্ন অবশ্যই হতে হবে। এবং এখান থেকেও কিন্তু আমরা অনেক সময় দেখি যে
তলপেট ব্যথার সাথেও কিন্তু এটা রিলেশন আছে। যেমন এই জায়গাতে ম্যাডাম একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, যে এই যে দেখা যাচ্ছে যে সাদা স্রাবের সাথে এই যে ওজন কমে যাওয়ার যেটা ব্যাপার থাকে, এটা কি আসলে সম্পর্কিত কিনা? কারণ অনেক সময় এসে ফার্স্টে বলে যে অনেকদিন ধরে সাদা স্রাব হচ্ছে এবং তার ওজন কমে যাচ্ছে, তো এই বিষয়টি আসলে এটার সাথে কি আচ্ছা, সম্পর্কিত এটার কিনা? সাথে অবশ্যই রিলেটেড, কারণ এখানে কিন্তু অপুষ্টির বা ম্যালনিউট্রিশনের একটা ব্যাপার রিলেটেড। হ্যাঁ, অধিকাংশ মানে যারা আসে বলে মানে ওজন কমে যাচ্ছে এবং সাদা স্রাব, এটার সাথে আমরা কিন্তু দেখি যে ম্যালনিউট্রিশন ব্যাপারটা জড়িত। আর কিছু কিছু হরমোনাল প্রবলেম তো থাকে, যে হরমোন জনিত সমস্যা সেগুলো তো আছেই, কিন্তু আমরা যেটা বলবো একটু অ্যাডভান্স এজে বা ইনফার্টিলিটি যদি রিলেটেড থাকে, তখন কিন্তু এখানে দেখা যায় যে পিআইডি বা মানে ইনফেকশন যদি থাকে, তখন তলপেট ব্যথাও থাকে, সাদা স্রাব থাকে, সাথে দুর্গন্ধযুক্ত এবং জ্বর থাকে। এটা কিন্তু একটা মানে ইনফার্টিলিটিও এর সাথে রিলেটেড হয়ে যায়। আবার দেখা যাবে পলিপ থাকে, পলিপটি ইনফেক্টেড হয় এবং তখন তলপেট ব্যথা প্লাস দুর্গন্ধযুক্ত এবং ব্লাড স্টেন সাদা স্রাব বের হয়। সেক্ষেত্রে ম্যাডাম আমরা যেহেতু একটু আগে কথা বলছিলাম যে টিপিএস বা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা হয়তো বা ডিসমেনের সেকেন্ডারি কজগুলি ইভালুয়েট করি, সাদা স্রাবের জন্য কি আমরা কোনো পরীক্ষা দিই যেটাতে কোনো প্যাপসমিয়া বা এই ধরনের কোনো কিছু করা হয় কিনা, যে সেখানে ইনফেকশনটা আছে কিনা বোঝা যায়? আমরা ব্লাডে কিছু টেস্ট দিই। ফার্স্টে তো আমরা হিস্ট্রি নিয়ে নেই, হিস্ট্রি নিলে কিন্তু অনেক কিছু বের হয়ে আসে এখান থেকে, মানে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন সাথে টুকটাক মানে আমরা যদি মানে ব্লাড পরীক্ষা যে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি এবং কিছু হরমোন টেস্টও দিই। হ্যাঁ, কারণ এখন কিন্তু থাইরয়েডের যে সমস্যা এটা কিন্তু অনেকেরই আছে, কমন হয়ে গিয়েছে থাইরয়েডটা। আর সাথে যারা আনম্যারিড তাদেরকে তো আমরা লোয়ার অ্যাবডোমেন বা হোল অ্যাবডোমেন দিই, আর যারা ম্যারিড বাচ্চা হচ্ছে না বা তলপেট ব্যথা বা নর্মাল লাইফ হ্যাম্পার হচ্ছে, তাদেরকে আমরা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি দিয়েও কিন্তু মানে দেখি এবং আইডেন্টিফাই করার চেষ্টা করি। যেহেতু সোয়াবটাও নেওয়া হয়, হাই ভ্যাজানাল সোয়াবও নেওয়া হয়, এখান থেকে আমরা দেখি যে কোনো ইনফেকশন আছে কিনা। ঠিক আছে, যদি ম্যাডাম এরকম হয় যে না তার আসলে ইনফার্টিলিটির কোনো কজ নেই, ইনফেকশন রিলেটেড কোনো কিছু আছে বা এই ধরনের, তখন কি আমরা তাকে মুখে খাওয়ার ওষুধ দিই বা এই ট্রিটমেন্টটা আসলে আমরা তখন প্ল্যানটা করি কিভাবে? আচ্ছা, ফার্স্টে যখন নর্মাল সাদা স্রাব আমরা হিস্ট্রি নিয়েই বুঝি, তখন আমরা কাউন্সিলিং করি যে মানে হাইজিন মেইনটেইন করার জন্য, তারপর হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়ার জন্য, হ্যাঁ, নর্মাল লাইফ লিড করার জন্য, ব্যাড হ্যাবিট যদি থাকে এটা ত্যাগ করার জন্য, ঘুমটা, সাউন্ড স্লিপ খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্রেসটা, এগুলো যদি আমরা মেইনটেইন করি তাহলে যে মানে নর্মাল সাদা স্রাব এগুলো কিন্তু কারেকশন হয়ে যায়, ইমপ্রুভ করে যায়। বাট যদি দেখি যে সেকেন্ডারি কজ আছে, মানে ইনফেকশন আছে বা কোনো পলিপ আছে, মানে কোনো কজ যদি আইডেন্টিফাই করি, তখন কিন্তু সেই কজ অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে। বিশেষ করে যখন হয় যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করে থাকি যে যদি মানে স্রাবটা বা সাদা স্রাবটা কালারটা কেমন, যদি দেখি দুর্গন্ধযুক্ত মানে হয় বা হলুদ হয়, সবুজ হয় অনেক সময়, তখন চিন্তা করে ফেলি না এটা ব্যাকটেরিয়াল, তখন অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলি। আবার দেখা যায় অনেক সময় কার্ডি হোয়াইট ফাঙ্গাল ইনফেকশন, তখন আমরা অ্যান্টিফাঙ্গাল দিই। আবার দুইটা কজই অনেক সময় একসাথে থাকে, তখন অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক দুইটাই আমরা মানে করি, অ্যাডভাইস করি, প্লাস সাথে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি যে প্রাইমারি ডিসমেনোরিয়া মানে সাদা স্রাবে বা স্বাভাবিক সাদা স্রাবে যেটা আমরা অ্যাডভাইস করি যে লাইফস্টাইল মডিফিকেশন প্লাস হচ্ছে কিছু হাইজিন মেইনটেইন করা, পুষ্টিকর খাবার খাওয়া, ঘুমানো, সাউন্ড স্লিপ এবং স্ট্রেস রিমুভ করা, এগুলা কিন্তু আমরা কমনলি বলে থাকি। এইগুলা কিন্তু যদি আমরা করি তাহলে মানে আমাদের যে সিমটমটা ইমপ্রুভ হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম। যেহেতু ম্যাডাম আজকে আমরা মানে আলোচনা করেছিলাম মূলত হচ্ছে ডিসমেনোরিয়া এবং সাদা স্রাব, এই দুটি বিষয়ে দেখা যায় কি যে আসলে যখন আমরা ডক্টরের কাছে যাই তখন অনেক দেরি করে যাই, দেখা যায় যে অলরেডি দেখা যাচ্ছে অ্যাডিনোমায়োসিস বা এন্ডোমেট্রিওসিসের মতো প্রবলেম হয়ে গিয়েছে বা চকলেট সিস্ট হয়ে গেছে, তখনই কিন্তু আমরা গিয়ে, কিন্তু যদি দেখা যেত যে আমরা ওই সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজগুলো আগে ইভালুয়েট করতাম, হয়তো বা তাকে আগে প্রিভেনশন করা যেত। তো ওই জায়গা থেকে যদি আমাদের একটু বলেন যে আসলে এই ব্যথাগুলো হলে মানে ডক্টরের কাছে যাওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ আসলে? আচ্ছা, আমাদের দেশে তো কিছুটা সামাজিক মানে প্রেক্ষাপট তো অবশ্যই আছে এবং কিছু কুসংস্কারও কিন্তু রিলেটেড। আমাদের অধিকাংশ ফিমেলরাই মানে আমরা চিন্তা করি যে সাদা স্রাব হওয়া এবং মাসিকের ব্যথা হওয়া এটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা কিন্তু আমাদের টলারেট করতেই হবে, ডক্টরের কাছে যাওয়ার কোনো দরকার নেই, এটা একটা আমাদের ভুল ধারণা। আরেকটা হচ্ছে যে ডাক্তারের কাছে গেলে ওষুধ খেলে এটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে সাদা স্রাব এবং ব্যথা যদি থাকে তাদের কখনো বাচ্চা হবে না। এই সমস্ত ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং যখনই কোনো সিমটম দেখা দিবে, সেটা হোক ডিসমেনোরিয়া, সেটা হোক সাদা স্রাব, হোয়াইটিশ ডিসচার্জ,
অবশ্যই আমাদের ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশনে যেতে হবে, কারণ সাদা স্রাব এবং ডিসমেনোরিয়া দুইটাই আমাদের শরীরের স্বাভাবিক অংশ হতে পারে, বাট এটা যদি অস্বাভাবিক হয়ে যায়, আমাদের জীবনকে থামিয়ে দেয়, তখন কিন্তু অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সঠিক সময় এবং সঠিক পরীক্ষা এবং চিকিৎসা নিতে হবে। তাহলে অধিকাংশ সময় দেখা যাবে যে এটা থেকে অবশ্যই আমাদের ডেভেলপ হওয়া সম্ভব, বা এটা আমাদের অবশ্যই রিমুভ হওয়া সম্ভব হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে আছি, যদি শেষ কোনো পরামর্শ শেয়ার করেন যে যাদের ডিসমেনোরিয়ার প্রবলেম আছে বা অনেক ব্যথা আছে, তারা কি আসলে মানে কোন ডক্টরের শরণাপন্ন হবে? এবং অনেক সময় দেখা যায় যে তারা মেডিসিনের ডক্টর কাছে চলে যায় বা গাইনোকোলজিস্টের কাছে চলে যায়, অনেক সময় দেখা যায় ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসতে চায় না, কিন্তু এটার ট্রিটমেন্টটা যে সমস্ত ডক্টররাই করতে পারেন, গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট, সেই ব্যাপারে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, সাদা স্রাব এবং যে ডিসমেনোরিয়া যখনই আমাদের অস্বাভাবিক হয়ে যাবে, মানে হচ্ছে রেগুলার কাজকর্মে হ্যাম্পার হবে, বা আমরা যখন মনে করতেছি যেটা অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই আমাদের ডক্টর শরণাপন্ন হতে হবে। যদি ইনফার্টিলিটি রিলেটেড হয়, তাহলে আপনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট দেখাতে পারেন, অথবা কনসালটেন্ট গাইনোকোলজিস্ট দেখাতে পারেন। দেখালে কিন্তু এখান থেকে আমাদের অধিকাংশ সিমটম বা আমাদের রোগ সারা সম্ভব হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ মলি আপনাকে। সুপ্রিয় দর্শক, ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত আমাদের আজকে যে প্রোগ্রামটিতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। সবসময় কিন্তু ম্যাডামের সাথে আমরা বন্ধুত্ব নানা বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে যে বন্ধুত্বের অনেকগুলো কারণ কিন্তু থাকে, যে দেখা যায় চকলেসিস বা অ্যাডিনোমাইসিস বা এন্ডোমেট্রিয়াসিস, লম্বা সময় ধরে আনট্রিটেড প্রবলেমগুলো যদি থাকে, দেখা যায় ওখান থেকেও কিন্তু বন্ধুত্ব হতে পারে। এই যে বন্ধুত্ব হচ্ছে, তার একটা কারণ হিসেবে কিন্তু ছিল যে লম্বা সময় তার পেটে ব্যথা ছিল বা অসহনীয় ব্যথা ছিল, সেটা সে সহ্য করে বসেছিল বা শেয়ার করেনি কারোর সাথে, বা ডক্টর শরণাপন্ন হয়নি। যেটা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে আসলে এই বিষয়গুলো নিয়ে ডক্টর কাছে যাওয়ার প্র্যাকটিসটা অনেক কম, এখনো অনেক কম। তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যদি ডিসমেনোরিয়া বা তলপেটের ব্যথা বা এই সাদা স্রাবের প্রবলেমগুলো হয়, অবশ্যই যে কোনো একজন গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা যে কোনো জায়গায় গিয়ে আপনারা কিন্তু অ্যাড্রেসগুলির প্রবলেমগুলো থেকে নিজেদেরকে আসলে অনেকটাই প্রতিরোধ করে ভালোভাবে থাকতে পারবেন। তো আশা করি দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারা অনেক কিছুই জানতে পেরে উপকৃত হয়েছেন আমাদের এই ডিসমেনোরিয়া এবং তলপেটের ব্যথা এবং সাদা স্রাবের বিষয়টি নিয়ে। এবং ডক্টর আনুপরাকে অনেক ধন্যবাদ যে তার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় আজকে দেওয়ার জন্য। ধন্যবাদ।